কারণ আমি আমি মেন্টাল ট্রমায় ভুগছি, আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। আমার যে মান সম্মান হানি হয়েছে, যেসব কথাবার্তা আমি পাশ থেকে আমি শুনতে পেয়েছি, সেটা টাকা দিয়ে সেটা পোষানো যাবে না। এই ঘাটতি পূরণ হবে কিভাবে? তার যে এই যে মান সম্মান এবং তার মেয়ের যে বিয়ের যে অনুষ্ঠানের যে দিনের, যেটা সারা জীবনের যে একটা আয়োজন থাকে, যে সারা জীবন ধরে একটা মেয়ের বিয়ের যে আয়োজন থাকে, যা চিন্তাভাবনা থাকে, আশা থাকে যে তার বিয়েতে খুব সুন্দরভাবে আয়োজন করবে, তার নিমন্ত্রণ যারা আসবে তারা খাওয়া দাওয়া করবে, বরযাত্রী যারা আসবে খাওয়া দাওয়া করবে, কিন্তু তার যে এই যে আশাটা মনে হয় এই ক্যাটারিংদের হাতে তুলে দিয়েই কি ভুল হলো? মেনু চার্ট কি ছিল? না, কোনো মেনু চার্টারটা বানায়নি। আমি অবাক হয়ে গেলাম। সব ছোটোখাটো ক্যাটারিং সার্ভিস, তারা ছেলের নাম মেয়ের নাম দিয়ে ওয়েডিং দিয়ে মেনু চার্ট বানায়, এটা কোনো মেনু চার্ট বানায়নি। প্লাস হচ্ছে আমার সবচেয়ে দুঃখের, বরযাত্রীতে আমি বললাম যে এর আগে রাত 2টোর সময় খাইয়েছি, ওই ক্ষোভে বরযাত্রী পরের দিন আর সকালের খাবার খায়নি। ওরা এখানে সকালবেলা মেয়ে বিদায় নিয়ে রাস্তায় খেয়েছে, রাস্তায় ধাবায় গিয়ে ভাত খেয়েছে। বিয়ে বাড়িতে ক্যাটারার করে কি ভুল করলেন? নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা তথা হেডমাস্টার মশাই, তিনি তার মেয়ের বিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাটারিংয়ের বিরুদ্ধে। শিওর ওরা 700 লোকের রান্না করেছে, 700 লোকের রান্না করেছে, সেটাকেই টেনে টুনে ওরা, আমি লাস্ট কাউন্ট হয়েছে, স্বপনদা কমল ঘোষ এরা কাউন্টে ছিল, 872 প্লেট দিয়েছে, দিয়ে ওদের শেষ হয়ে গেছে। 1000 প্লেট আমার অর্ডার ছিল, 1000 প্লেট, কাউন্টে 872 প্লেট, কিন্তু সেই 872 প্লেট লাস্টের দিকে যারা, তারা অনেকেই 1 পিস 2 পিস মাংস পেয়েছে আর পায়নি। তাহলে কি মনে হচ্ছে অনেকে আমরা তারপর যখন গেলাম দেখি ওই পমফ্রেট মাছ মাত্র 50-60 পিস আছে, তার আগে অনেকে পমফ্রেট মাছ পায়নি। ওই 700 মতো লোক ভালো খেয়েছে। আমার গ্রামের বাড়ি থেকে এসেছিলো প্রথম দিকে, তারা ভালো খেয়েছে। এটা আপনি কি ওদের এই আচরণে এটা আপনি কি বলবেন? ওরা আমি ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত বলবো না, কিন্তু আমার মান সম্মান নিয়ে খেলতে আমি ওদেরকে দেবো না। আমার অর্ডার আছে 1000 প্লেট, সেখানে যদি আমার 700 লোক খায়, ও 300 প্লেট আমাকে বুঝিয়ে দিয়ে যাবে, নষ্ট হবে আমার হবে, ওদের তো কোনো কিছু যায় আসে না, ওরা 1000 প্লেটের পয়সা আমার কাছে নেবে, তাই কি না? এটাই সিস্টেম। এবং নিয়ম কি, 1000 প্লেট আমি যদি বলি, সব ক্যাটারার এরা কি করবে জানি না, সব ক্যাটারার 1100 লোককে খাওয়াবে, সেখানে কারো কোনো দিনও কম পড়ে আমি দেখিনি, কম পড়ে শুনিনি। ক্যাটারওয়ালারা 1000 প্লেটের অর্ডার নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল 700 প্লেট ঠিকঠাক খেয়েছে, বাদ বাকি 300 শর্ট হয়ে গেল। তাহলে মান সম্মান নিয়ে যে ছিনিভেনি খেলা হলো, 300 প্লেট কেন অভাব থাকলো? সবথেকে বড় প্রশ্ন থাকছে। অভিযোগ কি বলবো, আমার তো আর বলার মতো অবস্থায় নেই, বলার মতো ভাষাও নেই। আমার বড় মেয়ের বিয়ে ছিল মার্চের 9 তারিখ, ফাল্গুনের 24 তারিখ বিয়ে হয়ে গেল, সবই অ্যারেঞ্জমেন্ট সবই ঠিক ছিল। এবার বিষয়টা হচ্ছে এই মেয়েদের যে খাওয়ানো, নিমন্ত্রিতদের খাওয়ানো, বরযাত্রীদের খাওয়ানো, আমি প্রথমে ঠিক ছিল, বরাবরই আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি ক্যাটারিং সার্ভিস আমরা দেইনি। ক্যাটারিং সার্ভিস সার্ভ করে, কিন্তু প্লেট সিস্টেম আমরা কোনোদিনও দেইনি, কারণ আমার হ্যান্ডস আছে, আমার লোকজন আছে, আমি পারি সেটা করতে। তো এবারও ঠিক করেছিলাম যে মেন কোর্সটা, যে মেন খাওয়াটা, সেটা আমি নিজেই করব, নিজেই রান্না করব এবং সার্ভ করবে ক্যাটারিং। আর এখন তো চালু হয়েছে না, আমাদের সময় ছিল না, এখন হয়েছে স্টার্টার, আগেই কিছু আইটেম থাকে, স্টল থাকে। তো স্টার্টার আইটেম তো কালিয়াগঞ্জে আমি যারা ক্যাটারিং সার্ভিস করে তাদের আমি দেখিনি স্টার্টার সার্ভিস দেওয়ার জন্য। তো আমি খোঁজ করছিলাম যে কোথায় কোথায় করা যেতে পারে। আমি 2-1জনের সাথে কথাও বলেছিলাম, এখানে ফুডিজ হেভেনে বাবাইয়ের সাথেও একটু কথা বলেছিলাম। তো রেটটা অনেকটাই বেশি চাচ্ছিল। তো তারপর আমার স্কুলের টিচার আছে পিকু সুব্রত স্বর, ও আমাকে বলল যে এরকম রাধে রাধে ক্যাটারার, ওটা হচ্ছে এই বিষ্ণু সাহা ম্যাচিং সেন্টারের মালিক, ওরা চালায় ভালো ক্যাটারিং সার্ভিস। বিষ্ণু সাহা এবং রাহুল ঘোষ। আমি রাহুল ঘোষকে চিনতাম না, পরে আমার রাহুল ঘোষের সাথে পরিচয় হয়েছে। তো বিষ্ণুর কথাটাই আমাকে বলেছে যে আপনি কথা বলে দেখতে পারেন। তো আমি তখন ওই সুব্রতর রেফারেন্সেই বিষ্ণুকে একটু ফোনও করেছিলাম। তো ও বললো যে হ্যাঁ দাদা, এরকম পিকু বলেছে আমাকে, আপনি আসেন।
তো আমি ওর দোকানে গেলাম, দোকানে গিয়ে আমার যে স্টার্টারের যে আইটেমগুলো যেগুলো আমি কথা বলেছিলাম ফুডিসের সাথে সেই আইটেমগুলো বললাম। ওরা বললো যে হ্যাঁ আমি বললাম যে স্টার্টার কি তোমরা করো? বলে হ্যাঁ আমরা করি, আমরা সব করি। বললো যে বিষ্ণু এটাও বললো যে চেয়ারম্যানের মেয়ের যে বিয়ে হলো সেই কাজটাও আমাদের ধরার কথা ছিল, যাই হোক হয়নি। তো বললো যে, আমি বললাম যে এই আইটেম আছে, 1000 লোক খাবে, আমার নিমন্ত্রিত 1000, তোমার কত পড়বে? তো স্টার্টারের জন্য ও 1000 আইটেমে ও যে চাইলো অনেকটাই কম চাইলো, 1,20,000 চাইলো স্টার্টার আইটেমের জন্য 1000। তো আমি কিন্তু সাথে সাথে মানে 10,000 টাকা পেমেন্ট দিয়ে আমি স্টার্টারটা বুকিং করে দিলাম। আমি বললাম ঠিক আছে তাহলে স্টার্টারটা তুমি করবা, আর মেন হ্যাঁ রাধে রাধে ক্যাটারিং, আর মেন কোর্সটা আমি করব। আমি সব ঠিক করে ফেলেছি, আমি রাঁধুনিও ঠিক করে বলেছি। দীনবন্ধু কুণ্ডু, দীনবন্ধুদা আমার বাড়ির সব কাজ করে, আমি রাঁধুনি ফাধুনি সব ঠিক করে ফেলেছি। তো 2 দিন বাদে বিষ্ণু আবার ফোন করলো যে দাদা একটু দেখা করেন, একটু আলোচনা আছে প্যান্ডেলের ব্যাপার। তখন প্যান্ডেলটা আমার ঠিক হয়নি, এমনি কথাবার্তা চলছে। তো আমি গেলাম, গিয়ে তখন কথায় কথায় বললো যে দাদা এরকম কি আপনি একা মানুষ ঝামেলা করবেন, ওইটাও আমাদের দিয়ে দেন। ওই মেন কোর্সটা আর কি, আসল খাবার, ওটা রাতের খাওয়া দাওয়ার নিমন্ত্রিত, ওটাও আমাদের দিয়ে দেন। আমি বললাম না বিষ্ণু এটা তো আমরাই করি ভাই, আমি করব। বলে কি করবেন ঝামেলা, আপনার কোনো চিন্তা নাই, একদম কোনো কমপ্লেন হবে না, আপনি যেরকম বলবেন সেরকম খাওয়াবো। আপনার মেয়ে মানে আমার ভাস্তি, হ্যাঁ, দরকার হলে আমার পকেট থেকে টাকা খরচা করব, আর যদি কোনো কমপ্লেন হয় আমি একটা পয়সা নেব না। মানে এমনভাবে আশ্বস্ত করলো। আর ওর সাথে আমার ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। হ্যাঁ, আমি যে এই কথাগুলো বলছি আমার খারাপই লাগছে, ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার স্কুলের বাচ্চাদের কাপড় ফাপড় ওর দোকান থেকেই আসতো, ওর দীর্ঘদিনের সম্পর্ক। স্কুলে বাচ্চাদের ড্রেসের কাপড় টাপড় ওর কাছ থেকে আসতো, আমার দীর্ঘদিনের সম্পর্ক। তো আমি ওর কথায় আশ্বস্ত হলাম, আশ্বস্ত হয়ে আমি বললাম ঠিক আছে তাহলে আমার এই 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 আমি মেনু ঠিক করেছি, এইটা তোমার 1000 লোকের কীরকম পড়বে। ও সাথে সাথে তখন রাহুল ঘোষকে ফোন করলো যে তুমি একটু আসো দোকানে। তা আমরা বসলাম কিছুক্ষণ, ও চাটা খাওয়ালো, কিছুক্ষণ বাদে রাহুল ঘোষ আসলো। ওই আমি প্রথম রাহুল ঘোষকে দেখলাম, আমি মুখ দেখেছি আগে কিন্তু চিনতাম না যে দিস পারসন ইজ রাহুল ঘোষ। তো রাহুলকে ও বললো যে তুমি দেখো তো এই মেনু আছে, 1000 লোক, ক্যালকুলেশন করে কত হবে। রাহুল ক্যালকুলেশন করলো, করে বললো যে 400 টাকা করে প্লেট পড়বে 1000 লোক হলে, কিন্তু কম হলে কিন্তু বেশি পড়বে। 1000 যদি আইটেম হয় তাহলে 400 টাকা। না না 1000ই আমার প্লেট। বলে তাহলে 400 টাকা। আমি তখন দেখলাম যে তাহলে তো ঠিকই আছে, আমার রেট রিজনেবল রেট। আমি বললাম বিষ্ণু দেখো এই ইয়েতে যদি দেই ভাই মানে সাফিসিয়েন্ট হবে তো, মাংস মাছ কোনো কমপ্লেন? বলে দাদা কোনো কমপ্লেন হবে না, একদম তুমি নিশ্চিন্তে থাকো। কি কি আইটেম ছিল? আমার আইটেম ছিল প্রথমে ঠিক করেছিলাম রাধাবল্লভী ছোলার ডাল, তারপর প্লেন রাইস, তার সাথে ঘি, তার সাথে পমপ্লেট ফ্রাই, একটা করে পমপ্লেট মাছ ভাজা, তারপর ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া, তারপর হচ্ছে বাসন্তী, আর একটা কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে ওটা কি নবরত্ন তরকারি, বাসন্তী পোলাও, খাসির মাংস, চাটনি, পাঁপড় পর্যন্ত ওদের শেষ। মিষ্টিটা ডেজার্টটা আমি দিয়েছিলাম, মিষ্টি এবং দই মিষ্টি ওটা আমার ছিল, আইসক্রিম ওটা আমার ছিল। তো এই গল্প তো হলো, কিন্তু মানে অভিযোগটা কি, বিষয়টা কি? না বলছি তো আমি বললাম যে তারপর ওরা বলছে, আমি দেখলাম রিজনেবল রেট। আমি বললাম বিষ্ণু দেখো রেট তো ঠিকই আছে, তোমার সবই ঠিক আছে, কিন্তু আমি তো ভাই রাঁধুনি ঠিক করে ফেলেছি। বলে কে দাদা? আমি বললাম দীনবন্ধুদা, ও তো আমার রাঁধুনি। বলে কোনো অসুবিধা নেই, আমাকেও তো রান্না করাতে হবে, ঠাকুর দিয়েই রান্না করাতে হবে, ওকে আমার সাথে পরিচয় করে দেন, আমাদের রান্নাটা ওই করবে। বললাম তাহলে, আমি বললাম ওকে কিন্তু আমি বায়নাও দিয়েছি। বলে আপনি যে টাকা বায়না দিয়েছেন সেটা বাদ দিয়ে ওকে আমরা পেমেন্ট করবো। বললাম ঠিক আছে তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি ওখানে কিন্তু ওকে তাহলে ফুল কোর্সের হ্যাঁ দিয়ে দিলাম। ঠিক আছে 1000 প্লেট 500 টাকা করে। আমি বললাম যে ওটা 1,20,000 চেয়েছিল, এই স্টার্টারের 1,20,000 চেয়েছিল। আমি বললাম হ্যাঁ 1,20,000 না ভাই, ওইদিকে 1 লাখ আর এদিকে 4 লাখ, মানে 400 করে হলে 4 লাখ হচ্ছে, 4 লাখ টোটাল আমি 5 লাখ দেবো। বললো ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার 2 দিন পরে আমি দীনবন্ধুদা আমার যে রাঁধুনি আছে তার বাড়ি গেলাম। দীনবন্ধুদাকে বললাম তখন আমি বলিনি আগে দীনবন্ধুদাকে বললাম দীনবন্ধুদা একটা ঘটনা ঘটেছে। বললো কি? আল্লাহ এরকম তো ইয়েতে দিয়ে দিয়েছি, রাধে রাধে ক্যাটারারকে দিয়ে দিয়েছি, কিন্তু আপনার অসুবিধা নেই, রান্নাটা আপনি করবেন, কারণ ওদের সাথে সেটাই কথা হয়েছে, আর আপনি চলেন আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তারপর আমি একদিন আনলাম দীনবন্ধুদাকে, ওর সাথে পরিচয় করে দিলাম, ব্যাস এইটুকুই, ঠিক আছে। তারপর তো ওর সাথে আমার এমনই সম্পর্ক,
ও কতটা মাংস এনেছে, কী মাছের পিস এনেছে আমার দেখার কোনো ব্যাপারই নেই, দেখতে যাইনি। ও যেভাবে আমাকে আশ্বস্ত করেছে, আর ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি রাহুল ঘোষকে চিনি না, আমি বিষ্ণুকেই চিনি, ঠিক আছে? ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তো সেদিন তো বিয়ের দিন আমি ব্যস্ত, স্বাভাবিক, যত আপনার লোকজন মেয়ের আছে, বিয়ে। হ্যাঁ, রিসেপশন করছি। তবে এটুকু খবর পেয়েছি প্রথম 700 জন ভালোভাবেই খেয়েছে, 700 জনের মতো ভালোই খেয়েছে। তারপরে কিন্তু ওদের আমার দেখাশোনার জন্য ছিল আমার কমল ঘোষ, স্বপন ব্রহ্ম, হ্যাঁ, এরা সব দেখাশোনার জন্য ছিল। স্বপনদা এসে বললো, কী রে রাজু, হবে না, শর্ট হয়ে যাবে। বললো, কী ব্যাপার? বলে শর্ট হয়ে। তারপর আমি গেলাম, তখন আমার স্কুলের টিচাররা খেতে বসেছে, আমার ফতেপুর স্কুলের টিচাররা বলছে, স্যার একদম পরিবেশন ভালো হচ্ছে না, যে ছেলেগুলো পরিবেশন করছে জানে না কিছু ঠিক মতো, একদম জঘন্য পরিবেশন হচ্ছে, চেয়ে নিতে হচ্ছে। মাছের পিস, যে মাছের পিস দিয়েছে, বাড়িতেও আমরা এত ছোট মাছের পিস খাই না। আমি তারপর দেখলাম, হ্যাঁ সত্যি মাছের পিস খুব ছোট। কমলবাবু বললো যে এটা মাছের পিস হলো, এটা একটা ক্যাটারিং সার্ভিসের একটা মাছের পিস হলো। তারপর তো যাই হোক, তারপর রান্নাঘরে গিয়ে দেখি মাংস একদম নেই, একদম ড্রাই, কিচ্ছু নেই। তখন আমার এক সাইডে, তখন রাত 11টার মতো বাজে, এক সাইডে বসে আছে আমার বরযাত্রী। ওরা বাসি বিয়েটা রাত্রেই হয়েছে, যার জন্য ওরা বলছিল যে আমরা বিয়েটা, অনেকে বলছিল বিয়েটা আমরা কমপ্লিট করে খাওয়া দাওয়া করবো। এক সাইডে বরযাত্রী, আরেক সাইডে আমার পাড়ার আশেপাশের লোক। এটা একটু দেরি করেই এসছে। বরযাত্রী কতজন ছিল? বরযাত্রী মোটামুটি 55 জনের মতো। আমি আলোচনা করেছি অনেকের সাথেই, আমার যারা আছে, আমরা এখানে আড্ডা মারি যারা, সবাই বলছে ক্রেতা সুরক্ষায় আমি হয়তো যাব, ক্রেতা সুরক্ষাতে যাব। না, ফুল পেমেন্ট করিনি, টাকা পয়সা ফুল পেমেন্ট করিনি। কারণ যেটা লিখেছিলেন সেখানে বলেছিলেন কি ওরা যদি পরিবেশন ঠিকঠাক না করতে পারে তাহলে টাকাও নেবে না। হ্যাঁ, সেটা বলেছিল একদম। আচ্ছা, কিন্তু টাকা তো ব্যাপার না, মেন তো টাকা ব্যাপার না, টাকা ব্যাপার না। ও যদি রাত্রে বলতো, হ্যাঁ, এরকম কেটাররা কি এই ধরনের তাহলে কাজ করে তারা, মানে আমি তো আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে আমার যে মান সম্মান গেল, আমার যে মাথা হেট হলো, এটা যেন কালিয়াগঞ্জের আর কারো না হয়, আর কারো যেন না হয়। আমি কৃপণতা করিনি, ওরা যদি শেষ মুহূর্তে এসে বলতো যে দাদা হচ্ছে না, আর কিছু আপনাকে বাড়াতে হবে, সেটা ব্যাপার, আলাদা ব্যাপার। কিন্তু আমি যে লোকগুলোকে নিমন্ত্রণ করলাম তাদেরকে খাওয়াতে পারলাম না। আজকে বরযাত্রী ওরা কি আর কোনোদিনও আসবে আমার বাড়িতে শিলিগুড়ি থেকে? কোনোদিনও আসবে না। আজকে ওদেরকে আমি খাওয়াতে পারলাম না, টাকা খরচা করলাম। মান সম্মান, আগে ওরা আমার মান সম্মান ফিরিয়ে দিক, ফেরাতে পারবে কি? ক্যাটারিং মানে ব্যবসা করলে একটা সব কিছুর একটা এথিক্স থাকে। রাহুল ঘোষ জানালেন, আমরা কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে, তিনি জানালেন কি ওনার রাঁধুনি ছিল, ওনার রাঁধুনি যে এস্টিমেট দিয়েছে সেই এস্টিমেটের অনুসারে রান্না হয়েছে। তো বিষয়টা ঠিক না, আমি তো বললাম আপনাকে, আগেই তো বললাম কি রাঁধুনিটা কি ছিল। ওরা বলবে তো রাঁধুনি এস্টিমেট দেবে, তারপর এই ক্যাটারিং কি ওদের রাঁধুনির এস্টিমেটের উপর চলে? ওদের কাণ্ডজ্ঞান নেই যে 1000 লোক খেলে কত কি লাগে? রাঁধুনি যা এস্টিমেট দেয় সেইভাবে চলে নাকি? রাহুল ঘোষ এখন রাঁধুনির ঘাটের উপর দোষ চাপাতে চাইলে হলো? ওরা কি এর আগে যত এখানে যা করেছে ক্যাটারিং সার্ভিস, এর আগে তো শুনলাম যে স্বপন পালের বাড়িতে ওরা এই একই ঘটনা ঘটিয়েছে। আরেক সাইডে পাড়ার লোক, পাড়ার আশেপাশে যারা এই ভান্ডার শেরগ্রামের কিছু লোক, আমার পাড়ার আশেপাশের লোক, এরা বসেছে, মাংস নেই, বসে আছে, দীর্ঘক্ষণ ধরে বসে আছে। তারপর বোধহয় 5 কেজি মাংস ওদের ফ্রিজে ছিল, সেটা বের করে রান্না করা হলো। 5 কেজি মাংস আর কি হবে? আমার 2টো সিট ক্যাপাসিটি ছিল 106 করে। ওই 5 কেজি মাংস দিয়ে এই যারা পাড়ার লোক তাদেরকে ওই 1 পিস 2 পিস করে এরকম দিয়ে সামান্যভাবে, মানে আমি তো লজ্জায় আর আসতে পারলাম না এদের দিকে। আর রাহুল মাংস কিনতে যাচ্ছি বলে বেরিয়ে চলে গেল। তারপর ও আর ফিরল না, একজনকে দিয়ে কিছু মাংস পাঠালো এবং ফোনের সুইচ অফ করে দিল। রাত 2টোর সময় আমরা বরযাত্রীদের ওই মাংস রান্না করে, রাত 2টোর সময়, বেশিরভাগই খায়নি, যারা বয়স্ক তারা আগে স্রেফ ডাল ভাত দিয়ে খেয়েছে, ঠিক আছে, তারা ডাল ভাত দিয়ে খেয়েছে। যারা খাবার না, 2টোর সময় তাদেরকে হাতে পায়ে ধরে তাদেরকে বসালাম। আর পাড়ার লোকজন, আমি ওখান থেকে বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, বলছে ছোট লোক, মানে খাওয়ানোর মুরুদ নেই, কৃপণ, এইসব কথাগুলো বলছে। আমি পাশে রান্নাঘরে আছি, আর এই পাশে ওরা বলছে যে নিমন্ত্রণ কেন করে এরা, এইসব কথাগুলো বলছে। মানে আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে এরা, একদম ধূলিসাৎ করে দিয়েছে। এবং এই কথা আমার মেয়েকে হয়তো চিরজীবন শুনতে হবে। ওরা ফিরিয়ে দিতে পারবে আমার এই মান সম্মান?
যা বলেছিলেন সেটাই ছিল, কিন্তু মাত্র শুধু 20,000 টাকা কম করেছিলেন, তার হ্যাঁ। জন্য কি এত মানহানি আপনার হলো? না 20,000 টাকা কম, এটা তো কথা বলে নেগোসিয়েশন করে হয়েছে, এটা এটা এক কথায় হয়েছে, মানে কোনো দ্বিতীয় মানে সেকেন্ড কথা বলতে ওরা হয়নি। যেটা বলছে সেটাই হ্যাঁ সেটাই। তাহলে কি এইভাবে কি বিভিন্ন জায়গা তাহলে মনে হচ্ছে কি রান্না বা পরিবেশন হচ্ছে এরকমই, নাকি বিভিন্ন রকম কেটারওয়ালা? এখন কোথায় কি হচ্ছে, লোক প্রতিবাদ করে না, আমি প্রতিবাদ করলাম, জানালাম, এটা সবাইকে জানালাম বিষয়টা। কমপ্লেনও সহজে কেউ করে না, যেরকম রান্না ভালো খারাপ আমরা খেয়ে নিই। অনেক সময় রান্নার মধ্যে দেখি চিনি অত্যাধিক চিনিও হয়ে যাচ্ছে, রান্নাও ঠিকঠাক হয় না, কিন্তু খেতে হয়। কিন্তু অবশ্যই প্রতিবাদ করা উচিত সবাইকে প্রতিবাদ করা উচিত, যারা খেতে আসছেন এবং সাপোর্টার, যারা বিয়ে বাড়ির যারা আয়োজক রয়েছেন তাদেরকে অবশ্য সাপোর্ট করা উচিত। এবং যে ধরনের কেটারাররা যদি সঠিকভাবে রান্না না করে, সঠিকভাবে পরিবেশন না করে, অবশ্যই নিজের হয়ে অভিযোগ জানানোর উচিত রয়েছে। এবং আমি চাইব কেটারওয়ালা থেকে আরেকটা আবেদন করব, যখনই 500, 700, 800 প্লেট থাকে, বাচ্চারা কিন্তু যতগুলো আইটেম থাকে সেই আইটেম খেতে পারে না। কমপক্ষে ওখানে 50% আইটেমের টাকা নেওয়া উচিত, বা 50 না হলে 60% নেওয়া উচিত।